তোমাদেরকে 5টা সেট দেওয়া হয়েছে, যার মধ্যে উত্তর নেই। ঠিক আছে, আমাদের একটা সেট আগের দিন মেলানো হয়েছে, আজকে 2 নম্বর সেট মেলানো হবে। আগামী ক্লাসে 3 নম্বর সেট আমি মেলাতেও পারি, নাও মেলাতে পারি। যদি ক্লাস সম্ভবত যদি না দিতে পারি বা ক্লাস যদি না করতে পারি, 3 নম্বর সেটের উত্তরটা তোমাদেরকে আমরা পিডিএফ দিয়ে দেবো, তোমরা পিডিএফ দেখে উত্তর মিলিয়ে নেবে। আমরা যদি আগামী 3, 4, 5 এই 3টে সেটের যদি উত্তর আমি বোর্ডে মেলাতে যদি না পারি বলতে 20 তারিখের পর থেকে বিদ্যানিকেতনে পরীক্ষা শুরু হবে, সেকেন্ড ইউনিট টেস্ট। তো পরীক্ষা শুরু হলে ওদের আর ক্লাসগুলো হচ্ছে না, ওদেরকেও আমি পিডিএফ উত্তর সমেত দিয়ে দেবো। ওরা প্র্যাকটিস সেট নিয়ে আগে চেষ্টা করবে, তারপর উত্তর দেখে মেলাবে। তোমাদেরকেও ঠিক তাই, 2টো সেট তো মিলিয়ে দিলাম, বাকি সেটগুলো উত্তর সমেত দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা প্র্যাকটিস সেটটা নিয়ে আগে নিজেরা উত্তর করার চেষ্টা করবে, তারপর উত্তরের সেটটা নিয়ে নিজেরা মিলিয়ে নেবে। ঠিক আছে, মিলিয়ে রাইট কাটা দেবে। কোথাও বুঝতে অসুবিধা হলে রবিবারের ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে, সেখানে মিলিয়ে নেওয়া হবে। বোঝা গেল? তো সামনের সপ্তাহে মানে সামনের ক্লাসে তোমাদের 3 নম্বর সেটটা উত্তর সমেত দেওয়া হবে, 4 আর 5 কিন্তু দেওয়া হবে না। এবং তার পরবর্তী ক্লাসে 4 আর 5 দুটো সেটেরই উত্তর তোমাদের দেওয়া হবে। এবং সেকেন্ড ইউনিট তোমাদের স্কুলে আগস্টের প্রথম সপ্তাহে শুরু হয়ে যাবে। তো এই 5টা সেট আর সাজেশন ভিত্তিক আমি যা করিয়েছি সেগুলো একটু রিভাইজ করে পরীক্ষা দিতে যাও, পরীক্ষা ভীষণ ভালো হবে। ঠিক আছে, আর তারপর আমাদের 3rd ইউনিটে শুরু হবে পড়াশোনা। তো 3rd ইউনিটে পরপর চলবে তোমাদের 3rd ইউনিট তো নয়, সরি, টেস্ট পরীক্ষা। তো টেস্ট এবং মাধ্যমিক উভয় তোমাদের ভীষণ ভালো হবে। তো সেই যাতে ভালো হয় তার জন্য সেকেন্ড ইউনিটের পর থেকে মানে 3rd ইউনিটের পড়া যখন শুরু হবে, পরপর ক্লাসগুলো খুব সুন্দরভাবে হবে। ঠিক আছে, আচ্ছা আজকে আমি 2 নম্বর সেট মেলাবো। সবার মধ্যে এনার্জি আছে? আচ্ছা, 2 নম্বর সেট দেখো, সিন কি দিয়েছে প্রথমে আমাদের? ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন, আওয়ার রানওয়ে কাইট থেকে দিয়েছে। যতই আমাদের টেক্সটটা পড়া থাক, তবু আমরা একবার হালকা হলেও পড়ে নেবো। আমি পড়ছি না, তোমরা বাড়িতে পড়ে নেবে, পড়ে নিয়েছো আশা করি। পরীক্ষার সময় আমরা একবার পড়ে নিয়ে উত্তর করব। আচ্ছা দেখো, দ্য উইন্ড ওয়াজ রাইট ফর, তাহলে উইন্ড বাতাসটা একদম ঠিকঠাক ছিল কিসের জন্য? ঘুড়ি ওড়ানোর জন্য, তাহলে কাইট ফ্লাইং হবে। দ্য ন্যারেটর ফেল ওভার দ্য রক্স রেজাল্টিং ইন, কি হবে? মেকিং আ বিগ হোল ইন দ্য কাইট, মানে ন্যারেটর যে পড়ে গেল, পড়ে যাওয়ার পর কি হলো? একটা বড় গর্ত ঘুড়িটার মধ্যে তৈরি হলো। মিলে গেলে রাইট দেবে সবাই। দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড টু হারি টু, এই যে হারি মানে তাড়াহুড়া করা, তাহলে কেন তাড়াহুড়া তারা করছিল? ফিক্স দ্য কাইট ইফ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, এখান থেকে, তাই তো? ফিক্স, এই তো, ফিক্স দ্য কাইট ইফ, এখানে উই হবে? উই হবে না, উই কেন হবে? কোথায় গেল? ফিক্স দ্য কাইট ইফ উই, উই মানে আমরা বোঝাচ্ছে। এখন আমরা যখন উত্তর লিখি তারা লিখবো, দে লিখবো, প্যাসেজ থেকে তুলে নিয়ে বসানো হয়েছে, তবুও লাইনটাকে আরেকবার পড়ে বোঝার চেষ্টা করি। দ্য ন্যারেটার, এখানে দ্য ন্যারেটারের কথা বলা হচ্ছে, এখানে আই কথাটা নেই তো, আই অ্যান্ড ক্লড, তাহলে আমরা উই ইউজ করতাম। এখানে দ্য ন্যারেটারের কথা বলা হচ্ছে, মানে 3rd পার্সন চলে আসলো এখানে, তাহলে এখানে আমরা এই ভুলটা করব না, এটাকে দে করবো ওইটাকে। ঠিক আছে, আচ্ছা তারপরে দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড, যখনই দ্য ন্যারেটার কথাটা বলবে তার মানে আমরা কিন্তু আর আই উই এসব ইউজ করবো না। দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড রাস্ট ইনটু দ্য লাইট হাউস, মানে দ্রুত দৌড়ে গেল লাইট হাউসে কিছু পেপার পাওয়ার জন্য, তাই তো? টু গেট সাম পেপার, এটাও আমরা পেয়ে যাব ওখানে। আচ্ছা, এবার একটা প্রশ্ন রয়েছে দেখো, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটার ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। আচ্ছা, আর একটা কথা আমি বলে দিই তোমাদেরকে, যে আমাদের বিদ্যানিকেতনের যে অ্যাপ্লিকেশান রয়েছে সেখানে ফ্রি মেটেরিয়ালস যে সেকশনটা রয়েছে ওখানে ফোল্ডার করা রয়েছে, তোমাদের ক্লাস 10-এর ফোল্ডার রয়েছে। তোমরা যারা ইউটিউব থেকে এই ক্লাসটা করছো, তোমরা ওই অ্যাপসে ফ্রি মেটেরিয়ালসের মধ্যে গিয়ে এই কয়েকটা পিডিএফ আমরা উত্তর সমেত দেবো, এটা ঠিক করেছি, কিছু দেবো। তো সেগুলো তোমরা উত্তর সমেত পেয়ে যাবে, 2টো কি 3টে তোমরা পাবে, যে কটাই পাবে। প্র্যাকটিস সেট পাবে প্রথমে, তারপর উত্তরটা পাবে। তো তোমরা চাইলে ফ্রিতে জিনিসগুলো একটু দেখে নিতে পারো নিজেরা চাইলে। ঠিক আছে, আচ্ছা, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ন্যারেটার ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। দেখো, হোয়াট হ্যাপেন্ড, যখন ন্যারেটার কাইটটাকে কি করেছিল? আচ্ছা, বাড়ি থেকে যখন ওই ঘুড়িটাকে এনেছিল,
তখন তো সে পড়ে গেছিল, মুখ থুবড়ে পড়ে গিয়ে ওই যে হাত কুনোই ঢুকে গেছিল। তাহলে এটা আমরা প্রশ্নে পেয়ে যাব, এই টেক্সটের মধ্যে পেয়ে যাব। কোথা থেকে? এই যে দেখো, এখানে দেখো আই ওয়াজ ব্রিঙ্গিং, আই হচ্ছে ন্যারেটর। তাহলে এটা আমরা কিভাবে শুরু করব? কিভাবে শুরু করব? দেখো কিভাবে শুরু করা হয়েছে একটু দেখে নাও। দ্য ন্যারেটর দিয়েই আমরা করছি জিনিসটা, ঠিক আছে? তাহলে এখানে আইটাকে কি করব? দ্য ন্যারেটর। আর হোয়েন কথাটা এখানে নিয়ে আসব, যখন। তাহলে হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, আই লিখবো না, কি লিখবো? হি। হি হবে না, সি, যেহেতু ন্যারেটর হচ্ছে ফিমেল, তাহলে কি লিখবো? সি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আরও যদি লিখি তাহলে মাইটা চেঞ্জ হয়ে যাবে, কি হবে? হার হবে। তাহলে হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল, এইটুকু লিখবো। আচ্ছা, এবার আমাদের পোয়েম দিয়েছে, দেখো সি ফিভার থেকে পোয়েমটা দেয়া হয়েছে। আচ্ছা, দ্য কল অফ রানিং টাইড, এই রানিং টাইডের কলটা কেমন ছিল? বন্য এবং ক্লিয়ার। তাহলে ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, যেটাকে অমান্য করা যায় না, যে ডাক শুনে মনে হয় যাই। দ্য বার্ড মেনশনড হেয়ার ইজ সিগাল। আচ্ছা, হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক হোয়াইল লঙ্গিং ফর আ সি ভয়াগ। তাহলে তার এই সমুদ্র যাত্রায় সে কি চায়? তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য পোয়েট, তাই তো? আমরা টেক্সটটা পড়ে যা বুঝেছি, দ্য পোয়েট। আচ্ছা, ডাজ রয়েছে, তাহলে আস্কটা কি হয়ে যাবে? আস্ক, তাই তো? ডাজ যেহেতু লাস্টে এস রয়েছে, তাই আস্কের শেষে এস চলে আসবে। দ্য পোয়েট আস্ক। আচ্ছা দেখো কি চায় সেটা এখান থেকে আমি সুন্দর করে গুছিয়ে লেখা হয়েছে, দেখো। ফর আ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং, ফ্লাং স্প্রে, ব্লোন স্পাম অ্যান্ড দ্য ক্রাইং অফ সিগাল। আমরা এটা খুব সুন্দর করে নোট করে রাখবো, ঠিক আছে? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই কবিতার জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই কিছু জিনিস আমরা একটুখানি মনের মধ্যেই রেখে দেবো ঠিকঠাকভাবে গুছিয়ে। রাইট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্পাম। অনেক রকমভাবে উত্তর লেখা যায়। তো এখানে যেমন স্পামের মানে জানতে চাইছে, তাহলে স্পামকে প্রথমে লিখলাম, এটাকে সিঙ্গুলার ধরলাম, তাহলে এটার মানেকে আমি ভার্ব ধরলাম, মানের শেষে এস বসিয়ে দিলাম, মিন্স, যেহেতু এটা সিঙ্গুলার মিন্স দিয়ে আমরা উত্তরটা লিখে দেব। সি ফোম, ঠিক আছে? ফেনা, তাই তো? অর ফ্রথ, যে কোনো একটা লেখা যায়, বা আমি যেরকমভাবে লিখেছি দুটোই লেখা যায়, অথবা আরও ঘুরিয়ে লেখা যায়। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্পাম ইজ দিয়ে উত্তরটা লিখে দেবো। দেখো, ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ malnourished children in the world, with মধ্যপ্রদেশ being the worst affected state. দেখো, এটা বলা হচ্ছে যে অপুষ্টি, মানে বাচ্চারা অপুষ্টির শিকার। তাহলে ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার, মানে ভারতের সব থেকে বেশি সংখ্যায় এই বাচ্চারা মানে অপুষ্টির শিকার। তার মধ্যে মধ্যপ্রদেশ এগিয়ে রয়েছে, মধ্যপ্রদেশে খুব বেশি পরিমাণে। ওভারঅল আমরা একটা আইডিয়া হলেই হবে। অ্যাবাউট 47% অফ চিলড্রেন আন্ডার 5, তাহলে 5 বছরের নিচে এমন 47% বাচ্চা ইন দ্য কান্ট্রি টোটালিং অ্যাবাউট 57 মিলিয়ন আর আন্ডারওয়েট। দেখো, আন্ডারওয়েট মানে একটা বাচ্চার এই বয়সে যে ওয়েট থাকা দরকার তার থেকে অনেক কম ওয়েট, তার মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। এরকম কত সংখ্যায় রয়েছে? 57 মিলিয়ন। আচ্ছা, ইভেন এমনকি সাব সাহারান এই জায়গাটা কোথায় রয়েছে? আফ্রিকাতে রয়েছে। তাহলে আফ্রিকা সাব সাহারান, যেখানে এরকম অপুষ্টির শিকার বাচ্চা বেশি হওয়া উচিত, কারণ ওখানে সেরকম স্বাস্থ্য ব্যবস্থা, খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, ওখানে হওয়া উচিত। কিন্তু বলছে এমনকি এই জায়গাটাতেও ইজ বেটার অফ উইথ অ্যাবাউট 33% অফ চিলড্রেন মালনিউরিস্ট, মানে এখানকার 33% বাচ্চার এই সমস্যা, মানে এইরকম সব বাচ্চা, সেখানে ভারতবর্ষের মতো একটা দেশে 47%, তাহলে সেটা খুব খারাপ। দ্য আদার ব্যাডলি অ্যাফেক্টেড স্টেটস ইন ইন্ডিয়া, ভারতবর্ষের আর আদার্স কিছু স্টেটের কথা বলা হচ্ছে যেগুলোতেও অবস্থা খুব খারাপ। আমরা প্রথম অবস্থা খারাপ কোথায় পেলাম?
মধ্যপ্রদেশ। আচ্ছা, আর কোন কোন স্টেটে একটু খারাপ অবস্থা বাচ্চাদের এরকম? উত্তরপ্রদেশ, রাজস্থান, ওড়িশা, বিহার, মহারাষ্ট্র। ওভার 50% চিলড্রেন ইন সাম অফ দি স্টেট আর ম্যালনিউরিস্ট, মানে এই স্টেটগুলোতে 50%ও ছাড়িয়ে গেছে, মানে যতজন বাচ্চা রয়েছে তার অর্ধেক বাচ্চাই অপুষ্টি শিকার এই সমস্ত রাজ্যে। However, some Indian states have released report cards before. Malnourishment among children is significantly low in গোয়া, কেরালা, মিজোরাম, তামিলনাড়ু। মানে রিপোর্টে আর একটা ভালো জিনিসও দেখা গেছে, ভালো বলতে কিছু রাজ্য ভালো দিকে রয়েছে, মানে তাদের এরকম অবস্থা না। সেই রাজ্যগুলোর নাম হচ্ছে গোয়া, কেরালা, মিজোরাম, তামিলনাড়ু। এই রাজ্যগুলোর বাচ্চাগুলো মানে এরকম অবস্থা না, ওখানে পার্সেন্টেজটা খুব কম এই রাজ্যগুলো, তার মানে এরা হচ্ছে ভালোর দিকে। অ্যাকর্ডিং টু ডক্টর ওয়ার্নার সুলটিং, আচ্ছা, ইউনিসেফ হচ্ছে বাচ্চাদের সংস্থা, ঠিক আছে, ইন্ডিয়াস চিফ অফ চাইল্ড ডেভেলপমেন্ট নিউট্রিশন প্রোগ্রাম। তাহলে এই মানুষটা এই সংস্থায় রয়েছে। তো তিনি কি বলছেন, দ্য কজেস অফ ম্যালনিউট্রিশন আর, তাহলে এই যে ম্যালনিউট্রিশন মানে এই অপুষ্টির এইরকম অবস্থা ভারতবর্ষে, তার কারণটা কি? কারণটা হচ্ছে ব্যাড কোয়ালিটি অফ ফুড, ভারতবর্ষের খাবার দাবার কোয়ালিটি কমা। হাই পপুলেশন ডেনসিটি, মানে অনেক জনঘনত্ব, অনেক সংখ্যায় মানুষ রয়েছে, খাবারের কোয়ালিটি কমা মানে কি তাদের কাছে কমা কোয়ালিটির খাবার যাচ্ছে, এটাই বলা হচ্ছে। আর অনেক লোক মানে জনসংখ্যা অনেক। হাই রেট অফ ইনফেকশিয়াস ডিজিজ, মানে যে ডিজিজগুলো ইনফেকশনের মতো ছড়ায়, একের থেকে আরেকজনের কাছে হয়, এইরকম মানে রোগের সংখ্যা অনেক বেশি রয়েছে ভারতবর্ষে। তো রোগ হলে তো তাদের শরীর খারাপ হবেই। হাই রেট অফ ইললিটারেসি অ্যামং ওম্যান, মহিলারা অশিক্ষিতের পরিমাণ অনেক, মানে অশিক্ষিত মহিলার পরিমাণ অনেক বেশি রয়েছে। মানে মাকেও একটু শিক্ষিত হতে হবে, তা নাহলে বাচ্চাটার কী করে হবে? তুই দেখবি এটা হাইফাই ফ্যামিলির মানুষরা একটা বাচ্চাকে কীভাবে দেখভাল করে, আর একটা সাধারণ দেখা যায় তো আমরা দেখতে পাই স্টেশনে বা বিভিন্ন জায়গায় বাচ্চাগুলোর কী অবস্থা। তাহলে অশিক্ষার হার বেশি মহিলাদের মধ্যে। জেন্ডার ইনইকুয়ালিটি, লো রেট অফ ইমিউনাইজেশন অ্যান্ড হাই রেট অফ বার্থ অফ আন্ডারওয়েট বেবিস, মানে আন্ডারওয়েট বেবিস কম ওজনের বাচ্চার সংখ্যা অনেক বেশি, ঠিক আছে। আর সেরকমভাবে ভ্যাকসিনও ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না, বাচ্চাদের যে সময় টিকা ফিকা দেওয়া হয়, তো অনেক রকম সমস্যা আছে, এই হচ্ছে ব্যাপার। ব্যাস, এবার আমরা উত্তরের দিকে যেতে পারি, আমাদের ওভারঅল একদম আইডিয়া হয়ে গেছে এখানে কি আছে, এবার উত্তর করতে পারো, ওভারঅল একটা আইডিয়া হলেই হবে। আচ্ছা, দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন হু আর আন্ডারওয়েট ইন ইন্ডিয়া কত? 57 মিলিয়ন। দ্য পার্সেন্টেজ অফ ম্যালনিউরিশড চিলড্রেন ইন সাবসাহারান আফ্রিকা, আফ্রিকার ওই সাবসাহারানে 33%। আচ্ছা, ম্যালনিউরিশমেন্ট অ্যামং চিলড্রেন ইজ লো ইন কেরালা, কেরালা, বাকি অপশানগুলো যাচ্ছে না, কেরালার সাথে আরও কিছু রাজ্য ছিল, তাই না? তো ওই রাজ্যগুলো কিন্তু দেওয়া নেই, শুধু কেরালাটা রয়েছে, তাহলে কেরালা হবে উত্তর। বাকিগুলোর তো অবস্থা খুব খারাপ। দ্য ওর্স্ট এফেক্টেড, ওর্স্ট মানে ব্যাডের সুপারলেটিভ ফর্ম, ব্যাড ওর্স্ট, তাহলে খারাপ। ওর্স্ট এফেক্টেড স্টেট উইথ ম্যালনিউরিশ চিলড্রেন ইন ইন্ডিয়া, মধ্যপ্রদেশ, মানে মধ্যপ্রদেশের সবথেকে খারাপ অবস্থা। দ্য নেম অফ ইউনিসেফ ইন্ডিয়াস চিফ অফ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম ইজ ডক্টর জেমস, এটা কি হবে? ফলস। কোথায় ভুল হলো? ডক্টরটার নাম কি ছিল? ওয়ার্নার, এখানে জেমস দিয়েছে, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, জেমস। তারপরে ইন্ডিয়া হ্যাজ দ্য লোয়েস্ট নাম্বার অফ ম্যালনিউরিশড চিলড্রেন ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে হাইয়েস্ট হবে, ভারতবর্ষে বেশি আর এখানে বলছে লোয়েস্ট। আচ্ছা, ম্যালনিউরিশমেন্ট অ্যামং চিলড্রেন ইজ সিগনিফিকেন্টলি লো ইন গোয়া, কেরালা, মিজোরাম, তামিলনাড়ু, একদম সঠিক এখানে। আচ্ছা, ব্যাড কোয়ালিটি অফ ড্রেস বলছে, খারাপ কোয়ালিটির ড্রেস, তো এর হবেই না, ফুড হবে, তাহলে এটা ফলস। আচ্ছা, প্রশ্নটা দেখো, স্টেট 3 রিজনস ফর দ্য
ম্যালনিউরিশমেন্ট অফ চিলড্রেন, যেটা আমরা লাস্টে পেলাম একদম, বলছে 3টে রিজন বলতে। তাহলে দেখো আমাদের সাবজেক্টের পার্টটাকে ভালো করে বুঝে নাও। 3 reasons for the malnourishment of children, এই পুরোটা হচ্ছে সাবজেক্টিভ পার্ট। তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ পার্ট। আচ্ছা, এবার দেখো আমাদের ভার্ব চাই। ভার্ব আমরা কি লিখবো? সাবজেক্টটাকে আগে খোঁজো, সাবজেক্ট অনুযায়ী তো ভার্ব বসবে। 3 reason প্লুরাল, ঠিক আছে, তাই আমরা কি বসাবো? আর। আচ্ছা, এবার 1 2 3 4 করে লেখা হয়েছে, এভাবে লিখতে পারো, ঠিক আছে। একটা যে ব্যাড কোয়ালিটি অফ ফুড, একটা হাই পপুলেশন ডেনসিটি, হাই রেট অফ ইলিটারেসি অ্যামং ওমেন, আরও কিছু ছিল, 3টে লিখতে বলেছে, 3টে আমরা লিখেছি। আরও ছিল তো, 3টে লিখতে বলেছে, পরিষ্কার 3টে লিখেছি, আলাদা যদি কেউ লিখে থাকে লিখবে, অসুবিধা নেই। কারেক্ট অল্টারনেটিভস, আচ্ছা দেখো 3টে অপশান দিয়েছে, উত্তর হচ্ছে ওয়্যার কিল্ড। কেন এটা হলো, কেন বাকিগুলো হলো না? আমরা আগে সাবজেক্ট দেখো, 4 পার্সনস প্লুরাল, তার মানে সিঙ্গুলার কিছু হবে না, এটার মধ্যে সিঙ্গুলার রয়েছে দেখতে পাচ্ছি, ওয়াজ। আচ্ছা, এবার দেখো 4 পার্সন কাউকে কিল করছে, এরা তো কাউকে কিল করছে না, এদেরকে কিল করা হয়েছে, তার মানেই প্যাসিভ, কারণ এরা সাবজেক্ট নয়, এরা হচ্ছে অবজেক্ট, মানে এদেরকে নিয়ে কাজটা করা হয়েছে, তার মানে প্যাসিভে একমাত্র এই অপশনটাই রয়েছে, এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি। আচ্ছা, এবার দেখো এখানে কি আছে, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস, টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স করতে হবে, ভালো করে বুঝে নাও। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2, এই কথা না, যা কথা লাস্টে ক্লাসের শেষে এদিকে। তাহলে এটা খুব কঠিন যে দুজন মিলে এরকম খেলা, তাই তো? তাহলে ইট ইজ হার্ড, এটাকে নেগেটিভ করতে হবে, তাহলে কঠিন, কঠিনের আমরা নেগেটিভ করলে কি করব? সহজ নয়, তাহলে অর্থ একই থাকলো, নেগেটিভ হয়ে গেল, অর্থ একই রাখতে হবে। তাহলে আমরা হার্ডকে লিখতে পারি নট ইজি, ব্যাস, বাদ বাকি তো যা আছে তাই লিখে দেবো, বাদ বাকি আর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি? বাদ বাকি এখানে যা আছে সব এখানে আমরা তাই লিখে দিলাম, ব্যাস। আমরা যখন নেগেটিভ করতে দেবে তখন আমরা মেন যে ওয়ার্ডটা এখানে পজিটিভে রয়েছে সেটা শুধু নেগেটিভ করব, বিপরীত করে দেবো, হয়ে যাবে। মানে সেটার বিপরীত করে তার আগে নট কথাটা বসিয়ে দেবো। হার্ডের বিপরীত কি? ইজি, ইজির আগে নট বসিয়ে দেবো। আনইজি লাইজ দ্য হেড দ্যাট ওয়ার্স দ্য ক্রোন, এটা কি করতে হয়? সিম্পল সেন্টেন্সে। এদিকে সবাই দেখো, দু রকম ভাবে করা যায়। দ্য ক্রোনড হেড লাইজ আনইজি, এভাবে করা যায়। দ্য হেড ওয়ারিং দ্য ক্রোন লাইজ আনইজি। কেউ কিন্তু এটা ভাববে না ওয়ারিং এটা ভার্ব, সাবজেক্টের পরে কেন বসলো ভার্বের আইএনজি ডাইরেক্ট, এটা কিন্তু সেই রকম নয়, কারণ এই সাবজেক্টের ভার্ব হচ্ছে এইটা, বোঝা গেল? এইটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, বাদ বাকি অংশ। এইখান থেকে এইটুকু অংশটা একটা ফ্রেজ, আমরা ফ্রেজ ক্লজ শিখেছি তো, সেটা হচ্ছে এইটা। আচ্ছা, দ্য গার্ল সেইড হোয়াট আ নাইস ড্রেস ইট ইজ। দেখো আমরা এক্সক্লেমেটরি চিহ্ন দেখার সাথে সাথে এক্সক্লেইমড কথাটা ইউজ করব, ঠিক আছে। আর হোয়াট আ নাইস ড্রেস, তার মানে সে খুব আপ্লুত, খুশি, তাই তো? তার মানে একটা আনন্দ পাওয়া যাচ্ছে এখানে। অথবা আমরা ওয়ান্ডারও করতে পারি, তাই না? জয় কথাটা ইউজ করবো, এটাই ভালো যাচ্ছে। দ্য গার্ল এক্সক্লেমড ইন জয়, কমা ইন জয়ও করা যায়, উইথ জয়ও করা যায়, অসুবিধা নেই। এটা চেঞ্জ করে আমরা কি লিখবো? দ্যাট। আচ্ছা, এবার এখান থেকে আমাদের দেখো কিভাবে জিনিসটা হবে। আমাদের সাবজেক্ট হিসেবে আমরা ইটকে বসাবো, অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়, তাই তো? তাহলে ইটের সাথে ওয়াজ। আচ্ছা, এবার এটাকে তুমি একটু সোজা করো। আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের এটাকে একটু সোজা করা। কি সুন্দর এটা, এটাকে আমরা কীভাবে লিখতে হবে? এটা খুব সুন্দর। তাহলে এটাকে প্রথমে আনলাম, তারপর এটা হয় লিখলাম, তারপর খুব সুন্দর, তাহলে ভেরি নাইস। এখানে ভেরি কথাটা নেই, কিন্তু হোয়াট থাকলে আমরা ভেরি নিয়ে আসবো। তাহলে ভেরি নাইস কিসের কথা বলা হচ্ছে? ড্রেস, ড্রেস বসিয়ে দিলাম। দেখো পলিউশন, ঠিক আছে। এখানে আছে কি? কজেস, আমাদের কি করতে হবে? ফ্রেজাল ভার্ব আনতে হবে। তো এটাকে কি লিখবো আমরা? ব্রিং অ্যাবাউট মানে কজ, ঠিক আছে। যেহেতু এখানে এস ছিল তাই ব্রিংস করতে হবে, নাহলে কিন্তু কাটা, ব্রিংস অ্যাবাউট। আচ্ছা, এখানে দেখো পাবলিশড, পাবলিশকে কি লিখবো আমরা? ব্রিং আউট বলে, পাবলিশ করাকে ব্রিং আউট বলে।
তাহলে ব্রিং এর পাস্ট ফর্ম কি হবে? ব্রট আউট। কেন পাস্ট হলো? কারণ দেখো পাবলিশড আছে, এখানে পাবলিশড কিন্তু সেকেন্ড ফর্মে নেই, কত নম্বর ফর্মে? 3 নম্বর ফর্মে। কি করে বুঝলাম? কারণ এই যে হেল্পিং ভার্বের পর যখন কোনো ভার্ব আসে তখন সেটা থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম নয়। বোঝা গেল? তাই এটারও আমরা থার্ড ফর্মই করব। বুঝতে পেরেছি? মানে এটা কেন বুঝতে হবে আমাদেরকে? কারণ এখানে দেখো ব্রিং, ব্রড, ব্রড, ব্রিং এর সেকেন্ড ফর্মও যা, থার্ড ফর্মও তাই। কিন্তু এমন দেখা গেল কোনো ভার্ব আসলো যেটা সেকেন্ড আলাদা, থার্ড আলাদা, তখন তো তোমাকে বুঝতে হবে এটা যদি থার্ডে থাকে এখানে তাহলে থার্ড বসাতে হবে, তাই না? তাহলে যদি এখানে থাকে কাম থাকতো, আমাকে যদি কাম লিখতে হতো, তাহলে কাম, কেম, কাম, থার্ড ফর্মেও কাম হয়, তাহলে এখানে আমি কেম লিখতে পারতাম না, আমাদের কাম লিখতে হতো। তাই একটুখানি ভার্বের পরিবর্তনগুলো পরিষ্কারভাবে জানতে হবে। এটা হচ্ছে মানে জাতীয় প্রশ্ন বলা যায়। যারা আনসিনটা ভালো মতো বুঝেছে তারাই এগুলোর উত্তর দিতে পারবে, আর এগুলো ছোট্ট ওয়ার্ডে অনেক কটা নাম্বার পাওয়া যায়। রিমার্কেবলি, সিগনিফিকেন্টলি, রিমার্কেবলি মানে একদম নামকরা, একদম পরিচিত। আর ইমব্যালেন্স, ইমব্যালেন্স মানে ওটাকেই বলা হচ্ছে ম্যাল নিউট্রিশন, এটা হবে না। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাবছি। ইমব্যালেন্স মানে ব্যালেন্স ঠিকঠাক নেই, তাহলে এটাকে ইনইকুয়ালিটি আমরা করতে পারি, এই ওয়ার্ডটা আছে, এটা এখানে ভুল এসছে। ঠিক আছে, আর এখানে একটা কি আছে, রাইটিং আছে দেখো, নিউজ পেপার রিপোর্ট, হিন্টস দিয়ে দেবে। এগুলো আমরা করেছি তো, আগুন, তাই তো, ডিভাস্টেটিং, এটা কি বলেছে, প্লেস কজ ফায়ার, আগুন ধরেছে, ব্যাস, এ তো আমরা করে রেখেছি পরীক্ষায় যেন। ঠিক আছে, আমি বলছি তো, এগুলো লেখা তো কোনো ব্যাপার নয়, আমরা এতগুলো রাইটিং ক্লাস করলাম, আগুন নিয়ে তো অনেক খেলেছি আমরা, তো এর তো বোঝানোর কিছু নেই। বাই এ স্টাফ রিপোর্টার, হেডিং দেবো, আর জায়গার নাম, ডেট, বছর দিয়ে শুরু হবে। তোমরা যারা রাইটিং ক্লাসগুলো কন্টিনিউ করছো না, ঠিকঠাক করে নাও, ওখানে সমস্ত কিছু খুব সুন্দর করে বুঝিয়ে ফরম্যাট অনুযায়ী করানো হয়েছে। তো এখানে উত্তর করা রয়েছে, এটা উত্তর সমেত পিডিএফটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা উত্তরটা নিয়ে নিও, কোথাও কোনো সমস্যা হলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই।